কেউ শুনলে কি ভাববে? রাফি বাঁকা হেসে বলে। পালিয়ে যাও কেন সুন্দরী? তুমি তো ঘরে একা। হবু শ্বশুর মশাই বাড়িতে নাই বললেই তো তোমার সাথে গল্প করতে আসলাম। রোজা নিজের রাগ সামলে তীক্ষ্ণ কণ্ঠে বলল। আপনার মতো অসভ্য ছেলের সাথে গল্প করার ইচ্ছে নেই আমার। দয়া করে এখান থেকে চলে যান, নয়তো বড় কাকাকে ডাকতে বাধ্য হব আমি। তোমার কাকা তো নাই, সেও তো বাজারে গেছে চা খাইতে। দেখি এইদিকে আসো। রোজা হতচকিত হয়ে বলল। মানে ওখানে আসবো কেন? তোমার সঙ্গে বসে দুটো রসের আলাপ করতে ইচ্ছা করলো, এই জন্য তো ছুটে আসলাম। শহরে হাওয়া গায়ে লাগায় ভালোই সুতোর ধরেছে। রোজা বিক্ষিপ্ত হয়ে বলল। আমি আপনার সাথে গল্প করতে ইচ্ছুক নই, এবার আসতে পারেন। কিন্তু আমি তো যাব না। মানে? আগে এদিকে আসো, তারপর বাকি সব কথা হবে। রোজা ভ্রু কুঁচকে বলল। কিসের কথা? তোমাকে বিয়ে করতে হলে কি আগে তোমার বাবাকে বিয়ে প্রস্তাব দিতে হবে? এই বুড়োকে দিয়ে লাভ কি? সে বলে আমার চরিত্রখানা ভালো না। কও তো আমি করছি কি? যাক গিয়ে বাদ দাও। তুমি আমি কবুল বলে নিলেই তো বিয়ে শুদ্ধ। রোজা ও লাগামহীন কথা শুনে বেশ ছুটে যায়, কপালে ভাঁজ ফেলে জোরালো কণ্ঠে বলে। আপনি শুধু শুধু আমার পেছনে পড়ে আছেন। দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন। আপনার মতো গুন্ডা ইফ টিচিং করকে কখনোই বিয়ে করবো না আমি। রাফির চোখ দিয়ে যেন আগুন বের হবে। রেগে জানলা একটা কাপাটে খুশি মারে। রোজা ভয় পেয়ে উঠলেও সেটা প্রকাশ না করেই বলে। এসব ছাড়া আপনার দ্বারা আর কিছুই হবে না। অকর্মা লোক, বসে বসে বাবার অন্ন ধ্বংস করছেন আর গ্রামের লোকেদের যন্ত্রণার কারণ হচ্ছেন। বেশি কথা ফুটেছে তাই না? সুন্দরী বলে অহংকার দেখাও। এই রূপটা না থাকলে কি করবা? রোজা অনেক কষ্টে নিজেকে শান্ত রেখেই বলল। আপনার ভাবতে হবে না, আসতে পারেন এবার। রাফি নাছর বান্দা কিছুতেই এখান থেকে যাবে না বলে পণ করেছে। জানালার কপাটে এলো পাতারে খুশি মারতে থাকে। এই অবস্থায় রোজা ভয়ে জমে কাঠ হয়ে যায়। কি করবে বুঝে উঠতে না পেরে হঠাৎই রোজার মায়ের গলা ভেসে আসে। তার কণ্ঠস্বর শুনে কোনো রকমে রোজাকে একটা হুমকি দিয়ে রাফি ওর সাথে ছেলেগুলো পরিমরি করে সিঁড়ি থেকে নেমে যায়, যেন ওদেরকে কেউ দেখতে না পায়। তাহলে গ্রামের আবার পঞ্চায়েত বসবে, শাস্তি পেতে হবে। ব্যাপারটা যেন কোনোভাবেই বাবা মিনারের খানের কানে না পৌঁছায়। তার জন্য রাফি ওখান থেকে পালিয়ে যায়। ওকে চলে যেতে দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলে রোজা। তখনই মনে পড়ে আদৃশ্যের কথা। লোকটার প্রতি কতটা অধিকার বোধ দেখাতো, কিন্তু কোনোদিনই কুরুচিপূর্ণ কোনো কথা বলেনি বা ইঙ্গিত দেয়নি। রোজা জানালা বন্ধ করে দেয়। সুলতানা সে কখন থেকেই ডেকে যাচ্ছেন খাওয়ার জন্য। ভেজা চুলগুলো দ্রুত শুকিয়ে নিচতলায় নামে রোজা। বড় চাচা আনিসুর রহমান আর আজিজুর রহমান সবে মাত্র ফিরেছে। হাত মুখ ধুয়ে টেবিলে বসেছেন খাবার খেতে। বাড়ির গিনিরা পরিবেশন করছে সবকিছু। রোজা একটা চেয়ার টেনে মিলার পাশে বসে পড়ে। সবাই খাওয়া শুরু করে। খাওয়ার শেষ পর্যায়ে যখনই রোজা প্লেট ধুতে যাচ্ছে, তখনই বড় চাচা গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে। রাফি নাকি তোমাকে আবার বিরক্ত করছে? রোজা বড় চাচার কথা শুনে অবাক হয়ে বলল। কে বলেছে আপনাকে চাচা? পাশের বাড়ির সুমনা বাড়িতে ঢোকার পথে সে জানালো রাফি নাকি আমাদের পুরনো সিঁড়ি বেয়ে তোমায় জানালায় দাঁড়িয়ে ডাকাডাকি করছিল। সুমনা স্কুল থেকে বেরার সময় নাকি দেখেছে। রোজা জানে সততা বললে অনেক ঝামেলা হবে, কিন্তু ও অস্বীকার করারও সুযোগ পায় না। বড় চাচা যখন জেনেই গেছে, তখন সত্যিটা বলে দেওয়াই উচিত বলেই মনে হলো ওর। গলার স্বর নিচু করে বলল। জি চাচা। বলে দ্রুত সেখান থেকে চলে আসে। আনিসুর রহমান ক্লেশ বোধ করলেন। রাফির উদ্ধতা দেখে তিনি রেগে যান। এত বড় সাহস হয় কি করে যে তার ওই বাড়িতে এসে লুকিয়ে চুকিয়ে রোজাকে বিরক্ত করে? ভাতিজিকে তিনি খুবই স্নেহ করেন বলেই রোজার সব ব্যাপারে তিনি একটু বেশি চিন্তা করেন। সেই জন্য ছোট ভাই আজিজুরকে বগ্র গলায় বলেন। রাফির বাপের সাথে দেখা হলে বলে দিস তার ছেলেকে যেন সামলায়। আমাদের বাড়ির মেয়েকে ওদের বাড়িতে বউ করে পাঠাবো না। যদি বেশি জবরদস্তি করে তাহলে বলে দিস আমাদের রোজার বিয়ে ঠিক হয়ে গেছে, বুঝলি? রোজার বাবা আজিজুর রহমান চেয়ারম্যান হওয়া সত্ত্বেও বরাবরই বড় ভাইয়ের কথাকে গুরুত্ব দেন, মেনে চলেন। কিন্তু এবারে বেশ অবাক হলেন তিনি। খাওয়া থামিয়ে ভ্রু কুঁচকে বললেন। কিন্তু রোজার তো বিয়ে ঠিক হয়নি, ব্যাপারটা কেমন হয়ে যাবে না? আমি যেটা বলেছি সেটাই যেন করবি। জি আচ্ছা। অভিমান আর অভিযোগের পাল্লা যখন ভারী হয়ে যায়, তখন সম্পর্কে আছে পরিবর্তন। আদৃশ্যের বেলাও তা হয়েছে।
নিয়মমাফিক সব কাজকর্ম করলেও ওর ভিতরে বিরাট পরিবর্তন বাড়ির সকলেই টের পেয়েছে। আগের মতো নেহা ফিয়াকে হুটহাট ধমক দেয় না, একা এক থাকা, কম কথা বলা, সবকিছু বেশ চোখে পড়ছিল ওদের। বাড়ির সবার মধ্যকার বন্ধনটাও যেন নড়বড়ে হয়ে গেল। এর মধ্যে নেহার বিয়ের তারিখ হলো ডিসেম্বরের 21 তারিখ। বিয়ের দিন যতই ঘনিয়ে আসছিল ততই বাড়ির সকলের ব্যস্ততা বাড়ছিল। বাজার সদাই করা, আত্মীয় স্বজন নিমন্ত্রণ, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ, সবকিছু মিলিয়ে হুলস্থুল অবস্থা। বাড়ির মহিলাদের উপর পড়লো শপিং এর দায়িত্ব। কিন্তু একমাত্র বোন সুহানা শেখের বাড়ির বড় মেয়ের বিয়েতে থাকবে না, এটা কেন যেন মানতে পারলেন না ইনায়েত ও ইমতিয়াজ সাহেব। আলাদা করে পরামর্শ করলেন তারা দুই ভাই। আদৃশকে জিজ্ঞাসা করা হলো, বিশেষ প্রতিক্রিয়া দেখায়নি। সব সত্যি যখন প্রকাশ হয়ে গেছে তখন আর বিরূপ পরিস্থিতি সৃষ্টি করাটাকে যুক্তিসঙ্গত মনে হয়নি ওর। অবশ্য ঈশার কথাও চিন্তা করে আদৃশ ফুপকে ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছে। মাকে ছেড়ে ঈশা এতদিন ধরে এই বাড়িতে থেকেছে ঠিকই, কিন্তু সারাক্ষণ অপরাধ বোধে মনমরা হয়ে থাকে। অবশেষে ছেলের মতামত নিয়েই সব দিক বিবেচনা করে বোনকে ফোন লাগালেন ইনায়েত সাহেব। সুহানা শেখ ফোন ধরলেনও ভালো মন্দ জিজ্ঞাসা করে নেহার বিয়েতে তাকে আমন্ত্রণ জানানো হয়। অপরাধ বোধে পৃষ্ঠ সুহানা শেখের চিন্তিত ছিলেন খুব। প্রিয় ভাইজির বিয়ে নিয়ে তার গড়া অনেক আশা আকাঙ্ক্ষা মুখ থুবড়ে পড়েছিল প্রায়। এত সব বিশ্রী কাণ্ডকীর্তি ভুলেই যে ভাই ভাবি তাকে বিয়েতে নিমন্ত্রণ করেছেন, এতে তিনি বেশ লজ্জিত বোধ করলেন। এই এক মাসে তিনি হাড়ে হাড়ে নিজের ভুলটা বুঝতে পেরে অনুশোচনায় ভুগছিলেন। ইনায়েত সাহেব অবশ্য কিছু শর্ত দিয়ে তাকে ক্ষমা করে দেন। সুহানা শেখ ভাইয়ের মহানুভবতা দেখে বেশ অবাক হলেন। এক পর্যায়ে নিজের কান্নাটা আটকাতে না পেরে তিনি বললেন, আমাকে সত্যি মাফ করে দিয়েছেন বড় ভাইজান। ফোনের ওপাশ থেকে ইনায়েত সাহেব গম্ভীর গলায় বলে উঠলেন, প্রথমবার বলেই ক্ষমা করে দিলাম। আশা করি এরপর এরকম ভুল করার চিন্তা মাথাও আনবি না। নিজের মেয়েকে একটু বুঝতে শিখিস। মেয়েটার মুখের দিকে তাকানোই যায় না। সুহানা শেখ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, ভাইজান, ঈশা কেমন আছে? যেমন থাকার তেমনই আছে। তোর মেয়েকে তোর চেয়ে বেশি কেউ চিনবে না। অবশ্য তুই তো ওকে কখনো বুঝতে চেষ্টা করিসনি। আমারই ভুল ছিল ভাইজান। সেদিন যদি রোজাকে এভাবে কটূক্তি আর অপমান না করতাম তাহলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। কাজ করার আগে সব দিক ভেবে চিন্তে দেখতে হয়। এখন এসব বলে লাভ নেই। আদৃশ কি আমার উপর এখনো রেগে আছে? না, সুহানা শেখ নিচু স্বরে জিজ্ঞেস করলেন। কেমন আছে ও? ইনায়েত সাহেব হতাশ কণ্ঠে বললেন, ভালো আছে, তবে আগের মতো নেই, অনেক পাল্টে গেছে। জানিসই তো ছেলেটা কত জেদি। সুহানা শেখ চুপ করে রইলেন। তার কারণেই যে এই অবস্থা, এটা ভাবতেই মনে বিষিয়ে উঠল। ভাবনার প্রহর কাটিয়ে অনেকক্ষণ পর তিনি বললেন, রোজা মেয়েটার সাথে কিভাবে যোগাযোগ করা যায় বড় ভাই? ইনায়েত সাহেব প্রশ্ন করলেন। কেন? আমি ওর সাথে কথা বলে সবটা বুঝিয়ে বলবো। ইনায়েত সাহেব হতাশ কণ্ঠে বললেন, খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না। আমার জন্যই যখন সব ঝামেলার সৃষ্টি, তখন ঝামেলা ভঙ্গের দায়িত্ব আমার উপরই বর্তায়। অন্তত একবার চেষ্টা তো করে দেখি। সুহানা শেখের দৃষ্টি ডুবন্ত রক্তিম সূর্যের দিকে স্থির, কণ্ঠে একরাশ আক্ষেপ। ইনায়েত সাহেব এ ব্যাপারে আর কোনো বাক্য ব্যয় করলো না। আর কিছুক্ষণ বোনের সঙ্গে আলাপচারিতা শেষে তাকেও বাড়িতে যেতে বললেন। ফোন রেখে সুহানা শেখ অনেকক্ষণ একান্তে বসে রইলেন। তার তার অচঞ্চল দৃষ্টিজোড়া সন্ধ্যাবেলার আবছা আলোয় লুকোচুরির উপর। ঘরের ভেতর নিদারুণ নিস্তব্ধতা। তার পুরো বাসাটি প্রায় খালি। সুহানা শেখের স্বামীর মৃত্যু হয়েছে 3 বছর আগে। এরপর মেয়ে ঈশাকে নিয়েই থেকেছেন এতদিন। প্রায় 1 মাস ভাইদের ও নিজেদের মেয়ের কাছ থেকে আলাদা হয়ে বেশ কষ্টেই দিন যাপন করছেন তিনি। কাজের বুয়াই ছিল তার সময় কাটানোর একমাত্র সঙ্গী। তবে ভাইয়ের ফোন পাওয়ার পরে তার মনে যে শান্তির সৃষ্টি হয়েছে, সেটাকে দ্বিগুণ করতেই তিনি রোজার কাছে ক্ষমা চেয়ে নেবেন বলে ঠিক করলেন। প্রয়োজনে রোজাকে আদৃশের বউ বানানোর জন্য যা যা করতে হয় তার সব চেষ্টাই তিনি করবেন বলে ঠিক করলেন। একটি ভুলের কারণে সবকিছু শেষ হয়ে দিতে পারেন না তিনি। রান্নাঘরে মায়ের পাশে বসে তরকারি করছিল রোজা। ওর মনে বিশেষ ভালো নেই। সেদিন আদৃশের সঙ্গে ফোনে কথাবার্তা হওয়ার পর থেকে নিজেকে বেশ তুচ্ছ মনে হচ্ছে ওর।
এর মধ্যে আজিজুর রহমান বেশ কয়েকবার মন খারাপের কারণ জিজ্ঞেস করলেও রোজা কাউকে কিছু বলল না। আনমনা হয়ে শশা কাটতে গিয়ে বটিতে হাত কেটে গেল ওর। বেদনায় জর্জরিত ওর হয়ে মুখটা বেরিয়ে এলো আহ শব্দটি। সুলতানা হতচকিত হয়ে উঠে দাঁড়ালেন। মেয়ের কাছে এসে কামাকে সুরে বলে উঠলেন, অকম্মা কথাকার। কাজ যখন করতেই পারিস না তখন রান্নাঘরে আসিস কেন? ইস, কতখানি কেটে গেছে, তোকে নিয়ে আর পারা যায় না। ব্যথা তোর নয়নে তাকালো, অতঃপর অস্ফুট সুরে বলল, ঠিকই বলেছো, আমি একটা অকর্মা, না কোনো কাজ পারি আর না কারোর মন বুঝতে পারি। আমার তো পৃথিবীতে বেঁচে থাকারই অধিকার নেই। সুলতানা অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন। এসব আবার কি হাবি যাবি কথা তোর? এই বয়সের জীবনের প্রতি এত অনীহা দেখাস? এত বছর সংসার করেও কোনোদিন এসব চিন্তা মাথাতেও আনিনি, তুইও আনবি না। দেখি হাতটা দে। সুলতানা কাপড়ের টুকরো এনে ভালোভাবে কাটা জায়গা জীবাণুমুক্ত করে ব্যান্ডেজ করে দিলেন। রোজাকে আর কোনো কাজে হাত লাগাতে না দিয়ে ওর ঘরে পাঠিয়ে দিলেন। মেয়ের আচার ব্যবহারের পরিবর্তন লক্ষ্য করে কিছু একটা আন্দাজ করলেন তিনি। রোজাকে কখনো এত উদাস দেখেনি সুলতানা। চিন্তিত মুখে তিনি সবজি কাটায় মনোযোগ দেওয়ার চেষ্টা চালালেন। ওইদিকে ঘরে ফিরে সময় কাটানোর মতো কোনো কাজ না পেয়ে ফোনটা হাতে নিল রোজা। অনেকদিন যাবৎ নেহা ফিহার সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই। গোপনে তপ্ত নিঃশ্বাস ছেড়ে রোজা নেহাকে ফোন লাগালো, কিন্তু দুইবার নট রিচেবল আসায় এবার ডায়াল করলো ফিহার নম্বরে। নেহার বিয়েতে কাদেরকে ইনভাইটেশন পাঠানো হয়েছে তার লিস্ট নিয়ে বসেছিল ফিহা। বিরক্তিতে গাঢ় হয়ে রাগে ফুঁসছিল। ঠিক তখনই মোবাইলের স্ক্রিনে জ্বলে উঠতেই রোজার নামটি ভাসতে দেখা গেল। নিজেকে কিছুটা শান্ত করে ফোনটা রিসিভ করে কানে ঠেকালো ফিহা। নাচেনার ভান করে রুক্ষ স্বরে জিজ্ঞেস করলো, কে? রোজা বিগলিত কণ্ঠে বলল, আমি রোজা। কেমন আছো ফিহা আপু? ফিহা তিক্ত কণ্ঠে বলে ওঠে, তোর কি মনে হয় আমরা অনেক আনন্দে আছি, খুব ফুর্তিতে আছি, ধেই ধেই করে নাচছি, বাসায় সবাই মিলে পার্টি দিচ্ছি? রোজা হতভম্ব হয়ে বলল। এসব কি বলছো ফিহা আপু? ফিহা শক্ত গলায় বলল, যেমন প্রশ্ন করেছিস তেমন উত্তর। তুমি কি আমার উপর রেগে আছো? ফিহা রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে উঠল। তুই কোথাকার কে যে রেগে থাকবো? রোজার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ওপাশ থেকে আবারও শোনা গেল ফিহার ক্ষুব্ধ কণ্ঠ। শোন রোজা, তুই নিশ্চয়ই ফোন করেছিস আমাদের খোঁজ খবর নিতে, বলে কি এসবের কোনো প্রয়োজন নেই। তোর এসব আরিক খেতে অন্য কোথাও গিয়ে দেখালে হয়তো তুই একজন দেবদাস স্বাভাবিক জীবনে ফিরে আসতো, কিন্তু তোর তো আত্মসম্মান বোধ প্রবল, কারো কাছে ছোট হবি না, কেউ কোনো দোষ না করলে তোর চোখে সেই দোষী। যাক গেছে এসব বলে কয়ে জেনে তোর কোনো লাভ আছে? নেই তো। তোর নিজের তরকায় তেল দে আর আমাদের ভুলে যা। রোজা পাংশুটে মুখে জবাব দেয়, আমি এতটা খারাপ? ফিহা ব্যঙ্গাত্মক গলায় বলল, না, তুই একেবারে সরল সোজা ভদ্র মহিলা। তোর মতো ভদ্রদের সাথে আমি ফিহা কোনো রকমের যোগাযোগ রাখতে চাই না। ফিহার লাগামহীন কথাবার্তা মানেটা বেশ বোধগম্য হলো রোজার। ওর এই বোনটা যে আদৃশকে কতটা ভালোবাসে সেটাও রোজা জানে। নেহা যতটা রোজাকে ভালোবাসে ফিহা ঠিক ততটাই আদৃশকে ভালোবাসে। ফিহার রাগ ভাঙাতে রোজা আচমকা বলে উঠল, আপু আমার হাত কেটে গেছে। ফিহার চেঁচানো ভাবটা একটু কমলেও গলার স্বরটা নরম হলো না। আগের মতোই সে বলল, তো আমাকে বলছিস কেন? আমি কি বলেছি তোকে হাত কাটতে? রোজা চোখ দুটো বুঝে লম্বা একটা শ্বাস নিয়ে বলল। তোমার ভাই বলেছে। ফিহা হতভম্ব হয়ে বলল। মানে? রোজা কম্পিত কণ্ঠে বলল, উনি বলেছে। ফিহা সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলো, আদৃশ ভাই? ফিহা বোকা বনে গেল। কিভাবে? রোজার চোখের কোণে চিকচিক করছে জলধারা, এক্ষুনি যেন তা গুড়িয়ে পড়বে। অনেকটা অভিযোগের সুরেই সে বলল, তরকারি করতে বসে হঠাৎ করেই মনের ভেতর এসে আমাকে ইমোশনাল বানিয়ে দিয়েছিল তোমার প্রেমিক ভাই। সে কি রাগ ওনার! আমি তো ভয়ে আধমরা হয়ে যাচ্ছিলাম। এটা ওটা যেটা করে পরিশেষে বলে গেল আমি ওনার কেউ না, আমি নাকি স্বার্থপর, ওনার হৃদয়ে বসবাস করার যোগ্যতা আমার নেই। আমি যতই বোঝানোর চেষ্টা করলাম যে আমি ওনার হৃদয়েশ্বরী হতে চাই, কিন্তু উনি সে কথা বোঝার বিন্দু মাত্র চেষ্টা করলেন না। অন্য মানুষকে অবস্থায় শশা কাটতে গিয়ে বাটিতে লেগে পুরো রক্তাক্ত অবস্থা হয়ে গেছে আমার হাতটা। ফিহাপু বলো তো এর জন্য দায়ী কে, আমি না তোমার ভাই? ফিহা ভ্রু কুঞ্চন করে হতবাক গলায় বলে উঠল, আমার ভাই। রোজা জানালা গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে। মন খারাপের সময়গুলোতে ওর ইচ্ছে হয় আকাশে উড়ে থাকা মেঘ পুঞ্জের ন্যায় দ্রুত গতিতে ছুটে গিয়ে আদৃশকে বলতে,
আপনার জন্য আবার মন খারাপ হয়। কিন্তু এই একটি বাক্যই সে বলতে পারে না। ফিয়াকে সেদিন কিছু বলার পরও ও কিছুই বিশ্বাস করেনি, উল্টো রাগ দেখিয়ে ওর ফোন নাম্বারটি কেটে ব্লক লিস্টে যুক্ত করেছে, যার ফলে রোজা ওর সঙ্গে আর কথাই বলতে পারেনি। অন্যদিকে নেহা সিম পাল্টে বসে আছে। উৎসের সঙ্গে দু একবার কথা হলেও নিজের মনের অনুভূতির প্রকাশ ঘটাতে ব্যর্থ রোজা। এরই মধ্যে গত পরশুদিন বিকেলে আচমকা এক আননোন নাম্বার থেকে ফোন এলো রোজার কানে। নেহা ভেবে কলটি রিসিভ করার কিছুক্ষণ পর রোজা বুঝতে পারলো ফোনের অপর পাশের মানুষটি আসলে ঈশার মা সুহানা শেখ। তৎক্ষণাৎই রাগে জর্জরিত হয়ে মুখাবয়ব রক্তিম বর্ণ ধারণ করলো রোজার। এই মহিলার জন্য আজ এত কিছু হচ্ছে, কিন্তু সত্য হলো সুহানা শেখ ওর গুরুজন। অতি কষ্টে রাগ দমাতে চেষ্টা করলো রোজা, যেন ব্যাপারটা আবছা দুঃস্বপ্নের মতো মিলিয়ে যায়। একা একা মনের ভেতর সব চেপে রাখতে রাখতে ইদানিং মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠেছে ওর। সুহানা শেখ স্পষ্ট স্বরে কুশল বিনিময় করার পরে রোজাকে জিজ্ঞেস করলো, তুমি রোজা বলছো? রোজা ভ্রু কুচকে বলল, জি। ওপাশ থেকে বলল, আমাকে চিনতে পারছো? আমি আদৃশ, নেহার ফুপি। রোজা ভীষণ অবাক হলো। গলার স্বরটা মনোযোগ দিয়ে শ্রবণ করে নিশ্চিত হলো যে এটা সুহানা শেখ। তপ্ত নিঃশ্বাস ছেড়ে সংকোচ নিয়ে রোজা বলল, চিনতে পেরেছি, কিন্তু হঠাৎ করে আমার কাছে কোনো প্রয়োজনে ফোন করেছেন? সুহানা শেখ মন্তহর কণ্ঠে বললেন। এক প্রকার তাই। রোজা বিরস মুখে বলল। আমার কাছে কি প্রয়োজন আন্টি? সুহানা শেখ অপরাধী গলায় বললেন, আসলে সেদিনের ব্যাপারটা নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছিলাম মা। সেদিন আমি ঠিক বুঝতে পারিনি তোমার সাথে কতটা জঘন্য ব্যবহার করেছি। তখন অকারণে আমার মন মেজাজও ঠিক ছিল না। আমার এই ব্যবহারের কারণে তুমি বাড়ি ছেড়ে চলে গেলেও কাম্য ছিল না ও বাড়ির কারোরই। সবটা যখন আমার জন্য হয়েছে তখন আমি বলছি আমার উপর রাগ পুষে রেখো না তুমি মা। রোজা জায়গায় অন্য কেউ হলে হয়তো মনে মনে পৈশাচিক হাসি দিত, সুখ অনুভব করত, কিন্তু রোজার তেমন কোনো অনুভূতি হলো না। ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেললো ফোনের ওপাশে থেকে। সুহানা শেখ সেটা টের পেলেন, নম্র কণ্ঠে বললেন, কিছু বলছো না যে? তোমার কি মন ভালো নেই? রোজার প্রশ্নের উত্তর দেওয়ার ভাষা খুঁজে পেল না, ভাষার চেষ্টা করে শুধু বলল, তেমন কিছু না আন্টি। সুহানা শেখ ব্যাকুল হয়ে প্রশ্ন করলেন, তোমার এই বুড়ো আন্টিটাকে কি মাফ করে দেওয়া যায় না? মানুষ মাত্রই ভুল, আমার এই কাজটাকে কি ভোলা যায় না? এতবার করে নিজের ভুল স্বীকার করলে কি আর রাগ পুষে রাখা যায়? রোজার খুব খারাপ লাগছিল, তথাপি সে হাসি মুখে উত্তর দিল, আমি আপনার উপর রেগে নেই আন্টি। নিজের ভুলটা স্বীকার করে আপনি মহৎ একটি কাজ করেছেন। আমি আপনার মেয়ের মতো, এতবার করে মাফ চেয়ে আমাকে বিব্রত করবেন না দয়া করে। সোহানা শেখ মুগ্ধ হলেন। মেয়েটি কি স্পষ্ট করে কথা বলে? এমন একটা মেয়েকে কি করে যে এত সব কথা বলেছিল ভাবতেই লজ্জিত হলেন। প্রশান্তির নিঃশ্বাস ফেলে রোজার মনোবাবস্থা বোঝার চেষ্টা করে অতি নরম গলায় তিনি অনুরোধপূর্ণ কণ্ঠে বললেন, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? রোজা বিব্রত গলায় উত্তর দিল, জি বলুন। আমার জন্য যেসব ঘটে গেছে সেসব ভুলে সবকিছু নতুন করে শুরু করা যায় না? রোজা চমকিত গলায় বলল। আপনি কিসের কথা বলছেন? সোহানা শেখ শান্ত গলায় এবার প্রশ্ন ছুড়লেন, তুমি কি আমার ছোট ছেলেটাকে একটু ভালোবাসো না? ধীর আঁকড়ে ধরে রাখা রোজার হাতটা শিথিল হয়ে এলো। হৃদযন্ত্র দ্রুত বেগে ছুটতে লাগলো, নিঃশ্বাস দ্রুত থেকে দ্রুত হতে লাগলো। রুক্ষ প্রকৃতি হঠাৎই যেন দক্ষিণা হাওয়ায় গা এলিয়ে দিল। মনের এক গোপন কুঠুরিতে কে যেন কড়া নাড়তে লাগলো। রোজার কণ্ঠনালী থেকে কথা বেরোতে চাচ্ছে না কিছুতেই। চোখজোড়া বুঝে আসতে চাইলো, কথা বলতে মোটেও ইচ্ছে করছে না। উফ, ওর এত লজ্জা লাগছে কেন? রোজা কোনো রকমে উত্তর দিল, জানি না। সুহানা শেখ হেসে ফেললো হালকা কেসে। তিনি বললেন, নিজেকে প্রশ্ন করে দেখো মেয়ে, হয়তো খুব সহজেই উত্তরটা জেনে যাবে। তোমাকে বলতে ইচ্ছে না হলে বলো না, তবে যাকে ভালোবাসো তাকে অবশ্যই বলো। রোজা নিশ্চুপ রইল। সবকিছু কেমন ঘোলাটে লাগছে। সুহানা শেখের গলা আবার শোনা গেল, আর একটা কথা, নিহার বিয়েতে যদি তুমি না আসো তাহলে আমি বুঝে নেব যে তুমি আমার জন্যই আসোনি। আমাকে এখন মন থেকে ক্ষমা করতে পারোনি। রোজা হতচকিত হয়ে বলল, তেমনটা ভাববেন না আন্টি, এরকম কিছুই না।
সুহানা শেখ মৃদু স্বরে বললেন। তোমার আসার অপেক্ষায় রইলাম, তখন কথা হবে মি। টা রেখে রোজা কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে রইল বিছানার এক পাশে। সুহানা শেখের প্রশ্নের উত্তরটি তো ওর জানা, তাহলে ও কেন সত্যিটা বলতে পারল না? এই যে সময় অসময় যে আজকাল আদৃশকে সে অনুভব করে, এইটা কি প্রথম প্রেমের অনুভূতি? ওর হাতে হাত রেখে সুদূরে যাওয়ার তীব্র চেষ্টা, বাস্তবে পরিণত করার যে বাসনা, এটাকে কি প্রয়োজনীয়তা বলে? আদৃশের প্রতি যে প্রচন্ড এক মানসিক আসক্তিতে ভুগেছে, এটাই কি প্রেম? ওর সাথে সারাটি জীবন একসাথে কাটানোর যে সুপ্ত এক ইচ্ছে ওর মনোজগতের গোপন কুঠুরি থেকে মুক্ত হতে চায়, এরই নাম কি ভালোবাসা? চারিদিকে শীতের আমেজ, ধোয়া ওঠা ভুতুরে কুয়াশারা জেঁকে বসেছে প্রকৃতিতে। কুয়াশা চাদরে ঢাকা পড়েছে বিশাল আকৃতির সূর্য। প্রজাদের বাড়ির অন্দরমহল সকাল থেকেই অনেকটা হুলস্থুল রব। তার কারণ আজ ডিসেম্বরের 16 তারিখ, আর ঠিক 5 দিন পর নেহার বিবাহের দিন ধার্য করা হয়েছে। উপলক্ষে ইনায়েত ও ইমতিয়াজ সাহেব ফোন করে জানিয়েছেন তারা যেন পুরো পরিবার নিয়ে বিয়ের 1 সপ্তাহ আগে থেকেই ও বাড়িতে উপস্থিত থাকে। এর মধ্যে 2 দিন পেরিয়ে গেছে, বিয়ের বাকি 4 দিন। গত রাতে নিশিতা ফোন করে আজই যেতে বলেছে ওদের। সেই জন্য আজিজুর রহমান বড় ভাইয়ের পরামর্শ মোতাবেক দ্রুত কাজকর্ম গুছিয়ে নিয়েছে। বাড়ির সকলেই নিমন্ত্রিত বলে রোজার মন খানিকটা বিষণ্ণ। ও ভেবেছিল বিয়েতে যাবে না, বাড়িতে চাচা চাচির সঙ্গে থেকে যাবে, কিন্তু সুলতানা এমনভাবে জোর জবরদস্তি করলো যে রাজি না হয়ে পারল না রোজা। কিভাবে নেহা ফিয়ার সামনে গিয়ে দাঁড়াবে ভাবলেই ওর কপাল চাপড়াতে ইচ্ছে করে। সবচেয়ে বড় কথা, কোন মুখে সে আদৃশের সামনে গিয়ে দাঁড়াবে? লোকটার চোখে চোখ রাখলে তো ওর মনের ভেতরটা পড়ে ফেলতে পারবে আদৃশ। মনোবল শক্ত রাখার ব্যর্থ চেষ্টা করে আকাশি নীল রঙের সালোয়ার কামিজে গায়ে জড়িয়ে নিল রোজা। চুলগুলো কোনো রকমে একটা বিনুনি বেঁধে নিল। সুলতানা মেয়ের মতিগতি সুবিধের মনে করতে না পেরে জিজ্ঞেস করলেন, এ কি, তুই বড় সুটকেসটা নিবি না? বই খাতা ছাড়া ওখানে গিয়ে কি পড়াশোনা করবি? তাছাড়া তোর ভার্সিটিও ছুটিও তো প্রায় শেষ, আবার ফিরতে আসবি নাকি এখানে? রোজা টনক নড়ল। বাড়ির কেউই তো এসব ঝামেলার কথা জানে না। রোজা যে ওখানকার সব কিছু ছেড়ে চলে এসেছে, এটা তো ওদের বলেনি সে। বাড়ির সবাই জানে ও গ্রামে ছুটি কাটাতে এসেছে, কিন্তু এখন মাকে কি বলবে? বলে দেবে যে ও আর শহরে ফিরতে চায় না? ওকে ভাবনায় নিমগ্ন দেখে সুলতানা রেগে উঠলেন। তোর হয়েছেটা কি আমাকে বলবি? ফাজিল মেয়ে কোথাকার, ফর্ম মেরে বসে না থেকে সব গুছিয়ে নে, এখন রওনা দিলে পৌঁছাতে বিকেল হয়ে যাবে। রোজা মাকে আর কিছু বলার প্রয়োজন মনে করলো না। দরকারি জিনিসপত্র ব্যাগে গোছাতে শুরু করলো। দূরত্ব ভালোবাসার গুরুত্ব বোঝায় এতদিনের বিচ্ছেদটা রোজার জন্য খুব প্রয়োজন ছিল, নয়তো নিত্য নতুন সব অনুভূতির সঙ্গে ওর পরিচয় করতো না। হিম ছড়ানো ঠান্ডা বাতাসে ওর হৃদকম্পন বারবার প্রমাণ করছিল ওর চেতনা অনুভূতিতে আদৃশ নামক লোকটি কতটা মিশে আছে। সময় নামক প্রতিটি মুহূর্ত নিদারুণ সব স্বপ্নের জন্ম দিচ্ছিল ওর অনুভবের প্রহরে প্রহরে। বাড়ির বড় মেয়ে বিয়ে বলে আদৃশের কাছের আত্মীয় স্বজন সবাই বিয়ের প্রায় 1 সপ্তাহ আগেই চলে এসেছে। বাড়ির সব কাজকর্ম সবাই মিলেমিশে করছে। সুহানা শেখকে তার বাড়ি থেকে নিয়ে এসেছে উৎস। অপরাধ বোধে তিনি আর বেশি বাড়াবাড়ি না করলেও ঈশা মায়ের কাছে ঘেঁষল না, এমনকি কথাও বলল না। মনে মনে খুবই দুঃখ পেল সুহানা শেখ। তবে অন্য দিনগুলির মতো আদৃশ আজ আর ঘরের ভেতরে কাটালো না। মেহমান ভর্তি বাড়িতে লোকজনের কাজকর্মের দিকটা সেই দেখার দায়িত্ব নিল। ইদানিং যেন রাগ ওর মাথায় চেপে বসে থাকে। পান থেকে চুন কষলেই ওর রাগে শিকার হতে হয় সবাইকে। কি হয়েছে, কেন হয়েছে, সব কিছুর কৈফিয়ত ওকে দিতে হয়। এমনকি বাড়ির বাইরে লোকদের সাথেও একই ব্যবহার। ওর এই আচরণে বাড়ির সকলেই অতিষ্ঠ। তবে সুহানা শেখের সাথে বেশ নম্রভাবে আচরণ করলো, যাতে ঈশা কষ্ট না পায়। আজ বিকালে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদের কাজ তদারকি করছিল আদৃশ। হঠাৎ ম্যানেজমেন্টের এক লোক ওর সাথে বেয়াদবি করায় এক থাপ্পড়ে ছেলেটির দাঁত ভেঙে চামড়ায় রক্তাক্ত করে ছেড়েছে আদৃশ। উৎস আর ইমতিয়াজ সাহেব ওকে ছাড়িয়ে নেয়। পরে ধরাধরি করে ছেলেটাকে হাসপাতালে নিয়ে যায় ওরা। মিতালি ছেলের এই ব্যবহারে খুব রেগে অনেক কথা শুনিয়ে দিলেন। লিভিং রুমে শান্ত পরিবেশে মিতালির তেজ দীপ্ত কণ্ঠ আর আদৃশের ভয়ঙ্কর রাগ দেখে মেহমানরা সবাই চুপ করে ঘটনা পর্যবেক্ষণ করছিল।
পাছে আবার কার কাজে ভুল হয়ে যায় সেই চিন্তা করে। আর ওরা সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজেদের কাজে মন দিল। কেউ কেউ আবার মনে মনে আদৃশকে গালাগালও দিল। আদৃশের মেজাজ ঠান্ডা করার জন্য ফিহা এক গ্লাস শরবত এনে ধরিয়ে দিল ওর হাতে। সোফায় বসে গ্লাসে চুমুক দেওয়ার অবস্থায় হঠাৎই বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে পর্দাপূর্ণ করা মেয়েটিকে দেখে রক্ত ছলকে উঠল যেন। ও কি ভুল দেখছে? কয়েক সেকেন্ড চোখ দুটো বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল আদৃশ। তারপর চোখ দুটো খুলে আবারও সামনে চাইলো। না, ও ভুল দেখেনি। রোজানো সত্যি এসেছে, কিন্তু কেন? আবারও ওকে কষ্ট দিয়ে ক্ষতবিক্ষত করতে। কিন্তু আগের মতো ভুল যে সে আর করবে না। রোজানো নামক রোগটি যদি ওর মস্তিষ্ক থেকে দূর না হয় তাহলে সেই মস্তিষ্কটাকে এবার নষ্ট করে দেবে সে। তবে নিজের জায়গা থেকে উঠল না আদৃশ। চোখ দুটো মোবাইল ফোনের স্ক্রিনে নিবদ্ধ রেখে ধীরে সুস্থে শরবতের গ্লাসে চুমুক দিল। এ বাড়িতে পা রাখতে যে আদৃশকে চোখের সামনে দেখতে পাবে ঘুণাক্ষরেও ভাবেনি রোজা। মিতালি, নিশিতা সবাই ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। রোজার মনোযোগ ছিল সম্পূর্ণ আদৃশের উপর। কতদিন পর ওকে দেখলো সে। একদিন, 2 দিন নয়, 1 মাসেরও বেশি সময় পর। নিজের মধ্যে খুব লজ্জাবোধ কাজ করলেও আদৃশের পাশের সোফায় বসে থাকা ঈশা, নেহা, ফিহার সঙ্গে আলাপ করতে এগিয়ে গেল রোজা। ঈশা, নেহা ওকে দেখে খুব উচ্ছ্বাস প্রকাশ করলো। ফিহা তিরিক্ষ মেজাজ দেখে সেখান থেকে চলে গেল। আদৃশ ভুলে ওর দিকে তাকালো না। মোবাইল স্ক্রল করতে করতেই দোতলার সিঁড়ির দিকে পা বাড়ালো ও। এটা দেখে রোজা খুব আহত হলো। নেহা সেটা টের পেয়ে ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়া তোর নামটাও শুনতে পারে না এখন। রোজা হতভম্ব হয়ে তাকালো। কখন যে অশ্রু জলে ওর 2 চোখ ভিজে উঠেছিল বুঝতেই পারেনি সে। কিভাবে ভাঙাবে আদৃশের রাগ? কিভাবে বোঝাবে আদৃশকে ওর অনুভূতির কথা? কিভাবে বললে যে সে আদৃশকে ভালোবাসে? কিভাবে বলবে যে সে আদৃশকে ভালোবাসে? রোজা এসেছে শুনে রান্নাঘর থেকে মিতালি এক প্রকার ছুটেই এলেন। ঘর ভর্তি মানুষের ভিড়ে রোজাকে দেখতে পেয়ে মনটা যেন শান্ত হলো। তার দিকে চোখ পড়তে রোজা আলতো করে হাসলো। এগিয়ে এসে ভালো মন্দ জিজ্ঞেস করলেও মিতালির চোখ মুখে অপরাধবোধ ফুটে উঠল যেন। সবার সামনে কোনো বাক্য বিনিময় করতে না পারলেও কাজ সেরে লিভিং রুমে একটু ফাঁকা হতেই রান্নাঘরের পাশে একটা ঘরে নিয়ে এলেন রোজাকে। তারপর অনুতপ্ত গলায় বললেন, তোমার অপেক্ষাতেই ছিলাম মা, তুমি এসেছো দেখে খুব খুশি হয়েছি। রোজা লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করে বলল, আপনাদেরকে না জানিয়ে চলে যাওয়াটা উচিত হয়নি আমার। সরি আন্টি। মিতালি অপরাধী গলায় বললেন, এভাবে বলো না মা, জানি তুমি কোন পরিস্থিতিতে চলে গিয়েছিলে। আমাদেরকে মাফ করে দিও মা, তোমার সম্মান রক্ষা করতে পারিনি আমরা। রোজা হতচকিত গলায় বলে, আরে কি করছেন আন্টি? আমি রেগে নেই আপনাদের প্রতি। এভাবে ক্ষমা চাইবেন না প্লিজ। তুমি খুব ভালো মেয়ে। নিশ্চুপ থাকলো। সৌজন্যতা বজায় রেখে হাসার চেষ্টা করলো। মিতালি একটু সময় নিয়ে একসময় রুদ্ধ কণ্ঠে বলে উঠল, আমি জানি আদৃশ তোমাকে পছন্দ করে, ভালোবাসে। দেখো মা, প্রেম ভালোবাসার বিষয়টা কারোর হাতে নেই। কখন কিভাবে হয়ে যায় বুঝতেও পারি না। নতুন অনুভূতির সাথে নিজেকে মানিয়ে নিতে একটু সময় লাগে। তুমি হয়তো ওর ব্যবহারে কষ্ট পেয়েছো, তাই না? এর জন্য ওর হয়ে আমি তোমার কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থী। আমি রোজা নিশ্চুপ রইল। ওর অস্বস্তি না হলেও খারাপ লাগছে। মিতালির এভাবে ক্ষমা চাওয়াটা ওর ভালো লাগছে না, বরং নিজেকেই ছোট মনে হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, ভালোবাসা বলে কই আসে না। এই জন্য আদৃশ ওকে পর্যাপ্ত সময় দেয়নি তা নয়, কিন্তু রোজাই সেসব পাত্তা দেয়নি। এই জন্য অবশ্য আদৃশ জবরদস্তি করেনি ওকে, কিন্তু মাঝখানে সেই সব ঘটনা ঘটায় সবটা কেমন উলট পালট হয়ে গিয়েছে। অথচ অযথাই আদৃশকে ও অপমান করেছে। ওর ভালোবাসার অনুভূতিকে এইসবে তাচ্ছিল্য করেছে, যেখানে ওর কোনো দোষই নেই। এই বিষয়গুলো একজন মানুষের কাছে খুবই অমূল্য দামি। সেখানে বিনা কারণে আঘাত করলে পাল্টা আঘাতে নিজেকে ক্ষতবিক্ষত হতেই হয়। রোজা ভাবনা থেকে বেরিয়ে আসে মিতালির কথা। অজান্তেই ওর ফুপু তোমাকে নিয়ে উদ্ভট ধারণা পোষণ করেছিল, সেসব ভুলে যেও মা। রোজা শান্ত কণ্ঠে বলল, মিতালি অনেক কষ্টে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, পুরনো সব ভুলে গিয়ে বিয়েতে কিন্তু খুব আনন্দ করবে, একদম মন খারাপ করে থাকবে না, কেমন? রোজা ওপর নিচে মাথা নাড়িয়ে সায় জানায়। মিতালি আলতো হেসে উঠে দাঁড়িয়ে ওর কপালে চুমু এঁকে দেয়। রোজা ব্যাপারটা অনেক চমকালো। মিতালি আলতো হেসে বলল,
তোমার মতো একটা মেয়ের খুব প্রয়োজন আমার, শুধু নিজের মেয়ে করে রাখবো বলে। রোজা থমকায়, ভ্রু কুচকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে মিতালির ছলছল করা দুটি চোখের দিকে। তড়িঘড়ি করে আঁচলের কোণায় দিয়ে জলটুকু মুছে নেন তিনি। অপ্রস্তুত হেসে কাজের বাহানায় দিয়ে চলে আসেন। রোজার জন্য যে তার ছেলে কতটা কষ্টে পড়ছে তা দেখে তিনি খুব ব্যথিত। রোজা যদি রাজি থাকতো তাহলে এক্ষুনি কাজী ডেকে নিজের পুত্রবধূ করে নিতেন তিনি, কিন্তু আফসোস রোজার মনোভাব বুঝতে ব্যর্থ তিনি। ওইদিকে রোজা হতভম্ব হয়ে চিন্তাগত জগতে মগ্ন হয়ে পড়ে। মিতালি ওইটা কি বলে গেল? ইনডাইরেক্টলি কি তিনি রোজাকে নিজের পুত্রবধূ করার কথা বুঝিয়েছেন? ব্যাপারটা অন্যরকম লাগলো ওর কাছে। রোজাও নিজে জানে না ও কতটুকু আনন্দ করতে পারবে এই বিয়ে বাড়িতে। ওই মানুষটার সামনে থেকে মৃদু একটা দীর্ঘশ্বাস ফেলেও ঠায় সেখানেই বসে পড়ে। তখনই ওখানে নেহা আসে। রোজা বাস্তবে ফিরে আসে। গোমরা মুখে বসে থাকা রোজাকে দেখে নেহা ওর মনোভাব বোঝার চেষ্টা করে। গেস্ট রুমে নেহার বান্ধবীরা মিলে গায়ে হলুদে কি কি করবে তার পরিকল্পনা করছে, আর রোজা এখানে একলা একলা বসে আছে। নেহা ও কালো করে রাগ দেখে এক প্রকার জোর করে রোজাকে গেস্ট রুমের আড্ডায় নিয়ে যায়। বিয়ের দিন যতই এগোচ্ছে ততই বাড়ির লোকদের কর্মব্যস্ততা যেন দ্বিগুণ হয়ে উঠেছে। বাড়ির সকলের সাথে রোজা আর ওর মা বাবা বিভিন্ন কাজে মিতালি ঈশিতাকে সাহায্য করছে ইতিমধ্যেই। বাড়ির ভেতরে বাইরে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। সাদা রঙের মরিচ বাতির আলোয় দূর থেকে বাড়িটাকে একটা শুভ্র পাথরের তৈরি ছোটখাটো প্রাসাদ বলে মনে হয়। অতিথিরা প্রায় সবাই এসে পড়েছে। দূরের আত্মীয় স্বজন কিছু বাকি রয়ে গেছে, ওরা আসবে একেবারে হলুদের দিন, কারণ বাড়িতে থাকা প্রতিটা রুমেই ব্লক। এখন অতিরিক্ত মেহমানের জন্য পর্যাপ্ত থাকার জায়গা নেই। এই কারণে উৎসকে অবধি নিজের ঘরটা ছেড়ে আদৃশের ঘরে শিফট হতে হয়েছে। তিহা ঈশার সঙ্গে নেহার ঘরে থাকলো রোজা। এঙ্গেজমেন্টের দিন রোজা নেহার বরকে দেখেনি, তাই রিজবির সাথে ওকে পরিচয় করিয়ে দিয়েছে নেহা। যাই হোক, বাড়ির সবাইকে হাসি খুশি দেখে বেশ ভালোই লাগছে সুহানা শেখের। তিনি কোনো ঝামেলায় আটার চিন্তাভাবনা না করে রোজার কাছে সন্তর্পণে আবারও নিজের দোষ স্বীকার করে মাপ চেয়ে নিলেন। রোজা ঈশার ব্যাপারটা জানতো, সেজন্য স্বাভাবিকভাবে সুহানা শেখকে মাফ করে ঈশার সাথে মিলিয়ে দিল। মা মেয়ে দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটিও করলো। সেটা দেখে রোজা মুচকি হাসল। ওকে ঘিরে যেসব ঝামেলা তৈরি হয়েছিল সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে প্রায়। রোজার বাবা সারাক্ষণ ইনায়াত সাহেবের সঙ্গে বিয়ের কাজকর্ম দেখেছেন। ওর মা সুলতানা, বোন নিশিতা আর মিতালির সঙ্গে রান্নাবান্নার সাহায্য করেছেন। বিয়ে বাড়ি হইচই বরাবরই বিরক্তিকর একটা বিষয়, সেজন্য উৎস ওর বন্ধুদের নিয়ে ছাদে গিয়ে আড্ডায় মেতে উঠেছে। লিভিং রুমে ঈশা মেহেদির প্যাকেট গুনছে। বোধহয় দুটো কম পড়েছে, তাই ছোট একটা বাচ্চাকে বলল লন থেকে ফিহাকে ডেকে নিয়ে আসতে। বাচ্চাটি দৌড়ে যাওয়ার আগেই দরজা দিয়ে ঢুকে কারোর সাথে ধাক্কা খায়। রোজা তখন ইউটিউবে কিছু রান্নার রেসিপি দেখছিল সোফায় বসে। হুট করে আদৃশকে দেখেই ও উঠে চলে যায় রান্না। লোকটি যদি সকালের মতো ওকে চোখের সামনে দেখে আবার চেঁচামেচি করে ওঠে। পরিবেশ শান্ত রাখতেই ও আদৃশের চোখের আড়ালে চলে যায়। ওইদিকে ধাক্কা খেয়ে সামনে তাকাতেই আদৃশকে দেখে ভয়ে গুটিসুটি মেরে দরজার আড়ে লুকায় বাচ্চাটি। দৃশ্যটি দেখে আদৃশ চোখ কুঁচকে তাকায়। পরক্ষণে ভাবে বাচ্চাটি হয়তো লিভিং রুমে করা ওর আচরণ দেখেই ভয় পেয়েছে আজ সকালে। ও দুপা এগিয়ে মুচকি হাসে, হাঁটু ভেঙে বাচ্চাটির সামনে বসে পড়ে। ওর স্নিগ্ধ গালে হাত রেখে বলল, তোমার নাম কি? বাচ্চাটি জড়সড় হয়ে বলল, আমি মিলি সোনা। আধো আধো গুলিতে নামটি উচ্চারণ করতেই আদৃশ হেসে ফেলল। খুব সুন্দর নাম তো তোমার। মিমি ভয় ভয় বলল, থ্যাংক ইউ। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? মিমি গাল ফুলিয়ে উত্তর দিল। আদৃশ কপালে ভাঁজ ফেলে বলল, কেন? তুমি সবাইকে বকো, আমাকেও বকবে? আদৃশ হাসার চেষ্টা করে বলল। আমাকে অমন মনে হয়? মিমি উপর নিচ মাথা নাড়তেই আদৃশ বলল, তুমি খুব মিষ্টি বাচ্চা, ওদের আমি পছন্দ করি। মিমির চোখ চকচক করে ওঠে, ঘাড় কাত করে বলে, আমাকেও। আদৃশ হাসি মুখে মিমি নাকটা টেনে দিয়ে বলল, মিমি সোনা। মিমি আদৃশের গালে ছোট্ট একটা চুমু এঁকে দিয়ে বলল, তুমি খুব ভালো তো। তাহলে সকালে ওই লোজাপির সাথে এভাবে কথা বললে কেন?
রোজা নামটা যে লোজা উচ্চারণ করছে মুহূর্তেই সেটা বুঝতে পারলো আদৃশ। অজান্তেই হেসে উঠল ও। কিছুক্ষণ নীরব থেকে তারপর চোখ উঠিয়ে বলল। রাগ হয়েছিল? মিমি বড় বড় চোখ করে বলল। লাগ হলেও লোজাপের সাথে এভাবে কথা বলবে না। বলদের সাথেও এভাবে কথা বলতে নেই, ওদেরকে দুষ্টু বলে। কিন্তু তুমি তো তা নও। আদৃশ মিমির পাকা পাকা কথা শুনে অপ্রস্তুত হেসে বলল। আচ্ছা মিমি সোনা, আর বলবো না। মিমি মিষ্টি হেসে ওর গাল টেনে দিল। তারপর আদো আদো বুলিতেই বলল। আমি এখন যাই, পরে কথা হবে, কেমন? আদৃশ হেসে বলল। ঠিক আছে মিমি সোনা। মিমি ওর কাছ থেকে বিদায় নিয়ে দৌড়ে চলে যায়। আদৃশ এতক্ষণ হাঁটু ভেঙে বসেছিল, এবার সে উঠে দাঁড়ায়। স্যুটটা খুলে হাতে নিয়ে ডান হাতের 3টে আঙুল দিয়ে কপালটা ঘষতে ঘষতে ক্লান্ত ভঙ্গিতে বসে পড়ে সোফায়। তারপর হাঁক ডাক ছেড়ে মিতালির উদ্দেশ্যে বলে ওঠে। কফি চাই আমার। রোজা তখন রান্নাঘরে অযথায় দাঁড়িয়েছিল। নিশিতা মুরগি কাটছে আর মিতালি আটা গুলছে। হাত বন্ধ থাকায় তিনি নিশিতাকে বললেন। কফি তৈরি আছে, কাউকে দিয়ে পাঠিয়ে দে তো। নিশিতা কাজ করছিল বিধায় পাশে দাঁড়িয়ে থাকা রোজাকে হন্তদন্ত গলায় কফির মগটা আদৃশকে দিয়ে আসতে বলল। নিশিতার মাথায় তখন ঝামেলার ব্যাপারটা ছিল না। মিতালি একটু দূরে থাকায় কথাটা ঠিক খেয়াল করলো না। এইদিকে খালার আদেশ শুনে রোজার পা সেখানেই আটকে গেল। তবুও অগ্রাহ্য করতে পারল না। নিজের হতভম্ব ভাবটা কাটিয়ে ফোনটা সেলফের উপর রেখে কফির মগ হাতে নিতেই খেয়াল হলো ওর হাত কাঁপছে। কয়েক সেকেন্ড নিজেকে ধাতস্থ করে গাঢ় নিঃশ্বাস ফেলে কফির মগ নিয়ে লিভিং রুমের দিকে পা বাড়ালো। আদিশ চোখ দুটো বন্ধ করে আঙুল ঘষারত অবস্থায় বিরক্তি সুরে তৃতীয়বারের মতো কফির মগটা দ্রুত আনতে বললেই ওর কানে বাজে মিহিলি কণ্ঠ। ঘাড় সোজা করে চোখ খুলে তাকাতে রোজা বিমূঢ় চেহারা দেখে আপনি ভ্রুজোড়া কুঁচকে ওঠে। খানিকটা সময় চুপ করে রোজার মনোভাব বোঝার চেষ্টা করে মাথা উঁচিয়ে জিজ্ঞেস করে। কি চাই? উঁচু গলায় বলা কথাটা শুনে রোজা কেঁপে ওঠে। মিনমিন করে বলে। আপনার কফি। আদৃশ এতক্ষণে ওর হাতের দিকে তাকায়। নিজের প্রিয় কফির মগটা রোজার হাতে দেখে চল শক্ত করে গর্জে উঠল। এটা আপনার হাতে কেন? ওয়াই? রোজা অবাক হয়ে কাঁপতে কাঁপতে উত্তর দিল। আন্টি দিলেন। রোজার কাঁপাকাঁপি দেখলো আদৃশ, চেহারা কালো করে ফেললো সঙ্গে সঙ্গে। আশ্চর্য, এভাবে কাঁপছে কেন রোজানো? আদৃশ কি ভয় পাচ্ছে? হতেই পারে সকালের ঘটনার জন্যই হয়তো। তিরিক্কি মেজাজে অফিসে যাওয়ার উদ্দেশ্যে সকালে নিচে নামতে আদৃশ দেখলো রোজা ঈশার সঙ্গে কাজ করছে। নিশ্চিত মনে ফুলদানিতে জমা ধুলোর আস্তরণ ঝাড়ছে আদৃশেরই প্রিয় একটা শার্ট দিয়ে। নিজের অতি প্রিয় শার্টের বেহাল অবস্থা দেখে রাগের আয়ত্তে আনার বদলে মাথায় চড়ে বসে ওর। গিয়ে রোজাকে কিছু করা কথা শুননাতেই মিতালি এসে ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাতেও আদৃশের রাগ কমে না। মুখ দিয়ে যা আসে তাই বলতে থাকে। অতিথিদের কেউ আড়াল থেকেও তা শুনেছে। মা ছেলের কথা কাটাকাটি আর বাঘবন্ডিতায় অপমানে রোজার চোখ ছলছল হয়ে ওঠে। হঠাৎই ওই চোখগুলোতেই চোখ পড়তেই কণ্ঠস্বর আটকে যায় আদৃশের। বক্ষ গহ্বরের সূক্ষ্ম ব্যথা চিনচিন করে উঠতেই হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। রোজানোটা কি বুঝে ওকে কষ্ট দিয়ে আদৃশ নিজেও বেশি কষ্ট পায়? ভাবনার প্রহর কাটিয়ে বাস্তবে ফিরে এসে মুখের ভাব কাঠিন্যতা ছাড়িয়ে আদৃশ বলে ওঠে। চাই না আমার কফি। বলেই পা সিঁড়ির দিকে রোজা কাঁপতে কাঁপতে হন্তদন্ত পায় ওর পেছনে ছুটে এসে জিজ্ঞেস করে। আমি এনেছি বলে খাবেন না? আদৃশ রাগী স্বরে বলে। অফকোর্স, যার তার হাতের কফি আমি খাই না। রোজা হতাশ কণ্ঠে বলল। এটা আমি বানাইনি, আন্টি মানে আপনার মা বানিয়েছে। উনি কাজ করছেন বলেই আমার হাত দিয়ে পাঠালো। আদৃশ ঘুরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ওর দিকে। রোজা অস্বস্তি নিয়ে মাথা নিচু করলো। আচমকা ছো মেরে ওর হাত থেকে কফির মগটা নিয়ে নেয় আদৃশ। রোজা হতভম্ব হয়ে যায়। একটু সময় নিয়ে নিজেকে সামলে নিয়ে তারপর বলল। সকালে রাগ করে বেরিয়ে গেলেন, তাই কথাটা বলতে পারিনি। আসলে ওটা যে আপনার শার্ট আমি জানতাম না। কাজের খালা কোথা থেকে নিয়ে এসে আমাকে দিল, আমিও কিছু না ভেবে। থাক, আপনার কাছে এক্সকিউজ চাইনি। নিজেকে নিষ্পাপ প্রমাণ করার জন্য সবসময় একটা এক্সকিউজ রেডি রাখেন, তাই না? রোজা অবাক চোখে তাকিয়ে বলল। আমি বুঝতে পারলাম না আপনার কথা। আমি এক্সকিউজ রেডি করে রাখি না। আমি সত্যিটার। কথার মাঝে রোজাকে থামিয়ে দেয় আদৃশ। তারপর একরাশ বিরক্তি নিয়ে বলে ওঠে। স্টপ ইট।
তোতা পাখির মতো এক লাইনে কয়বার আমি আমি করছেন? আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছুক নই। এই আদৃশ, যত সব ঢং আর বাচ্চামিপনা। একটা তাচ্ছিল্যকর ভাব নিয়ে আদ্রিস সেখান থেকে চলে যায়। রোজা গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকে। ইচ্ছে করছে নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে ফেলতে। রোজা প্রচন্ড বিরক্ত হলো নিজের উপর, ভীষণ রকম বিরক্ত। ঘরের সবকিছু ভেঙে নিজের বিরক্ত ভাবটা কাটাতে ইচ্ছে করলো। এঙ্গেজমেন্টের পরের 1.5 মাসে রিজভি এবং নেহার সম্পর্কে খুবই উন্নতি হয়েছে। দুবার দেখাও করেছিল। তখনই রোজার সঙ্গে প্রভুর পরিচয় করিয়ে দিয়েছে নেহা। প্রায় দুজনেই ফোনে কথা হতো। কথা বলতে বলতে অবশ্য রিজভি নেহা দুজন দুজনকে কখনো যে মন দিয়ে মন বিনিময় করে বসে আছে টেরও পায়নি। নেহা কিছুটা শান্ত স্বভাবের হলেও রিজভি ঠিক তার উল্টো। বাংলা একটা প্রবাদ আছে, লেবু বেশি চিপলে তিতে হয়ে যায়। নেহার ক্ষেত্রেও সেটাই ঘটেছে। যে মেয়ে গলা উঁচু করে কোনোদিন তুই শব্দটাও করে না, সেই মেয়ের বিয়ের মাত্র কটা দিন আগে সামান্য কারণে এত রাগ দেখাবে ভাবেনি রিজভি। ব্যাপারটা অতি তুচ্ছ। কাল সারাদিন অফিসের কাজে অনেক চাপ ছিল, সেজন্য লাঞ্চ খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি ওর। রাত 10টায় বাড়িতে ফিরতে পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয় রিজভির। তবে সময় মতো ওষুধ খাওয়ার পরই তা দ্রুত ঠিক হয়ে যায়। আর এই ব্যাপারটায় নানা প্রকার ঝাঁঝালো মশলা মাখিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে একটা গল্প বানিয়ে অপু ভাবির কাছে উপস্থাপনা করে ইমতি। ফোনের মধ্যে রিজভির অসুস্থতার খবর শুনে নেহা বেজায় ছুটে গেল। সারাদিন না খেয়ে চাকরি করতে রিজভিকে কে বলেছে? এত এত টাকা দিয়ে কি করবে সে? নেহা কি টাকার পাগল? নিজের স্বাস্থ্যের প্রতি যার খেয়াল নেই, সে আবার বউয়ের খেয়াল রাখবে কিভাবে? কেয়ারলেস লোক থাকার। তৎক্ষণাৎ রিজভিকে ফোন দিয়ে রাগারাগি করলো অনেকক্ষণ। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে সোজা সুইচ অফ করে রাখলো। ওইদিকে রিজভি বেচারা তো বউয়ের রাগ দিকে হতভম্ব। নেহার কাণ্ডে রিজভি যখন বারবার ওকে ফোনে ট্রাই করেও পাচ্ছে না, তখন ওর মেজাজ খারাপ হয়ে গেল। ব্যাপারটা কি নেহাকে জানিয়েছে? খোঁজ করতেই ইমতি ভয় ভয় ভাইয়ের কাছে সবটা স্বীকার করলো। ওকে আচ্ছা মতো কানমলা দিয়ে রিজভি ফিয়াকে ফোন করে নেহাকে চাইলো, কিন্তু নেহা বেজায় রেগে ওর সাথে কথা বলবে না বলে ফিয়ার সাথে অনেকক্ষণ চেঁচামেচি করলো। অগত্যা পুরো ব্যাপারটা ফিহাকে খুলে বলল রিজভি। নিজের বোনের কাণ্ডে অবাক হলো ফিহা। বিমূঢ় চেহারা নিয়ে বসে থাকা নেহাকে দেখে নিয়ে রিজভিকে বলল তার হবু বউ বেশ রেগে আছে, কিছু বলতে গেলে নেহা কামড়ে দেয়, তাই ওকে আর খাটালো না ফিহা। এই রাগকে হাতিয়ার করে রিজভি কাছ থেকে শালিদের চিট আদায় করার শর্ত জারি করলো ফিহা। ঈশা বিপাকে পড়ে রিজভিও রাজি হলো শালিদের ট্রিট দিতে। আপাতত প্রেয়সীর রাগ ভাঙানোটাই ওর কাছে মুখ্য বিষয়। এজন্য সামনাসামনি দেখা করে কথা বলে নেওয়াটা বেশ সুবিধের। ঠিক হলো কাল হাফ অফিস করে শালিদের নিয়ে বেরোবি রিজভি। যেহেতু বিয়ের বাকি 3 দিন, তাই পরশুদিন দুপুরে খাওয়া দাওয়া শেষেই সবাই যখন একটু আড্ডায় মশগুল হবে বলে ঠিক করলো, তখনই আদৃশের বাড়ির ল্যান্ডলাইনে ফোন এলো। মিতালি ফোন ধরে বুঝতে পারলেন নেহার হবু শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছে। রিজভির মা জানালেন শালিদের নিয়ে একটু বাহিরে বেরোতে চায় তার ছেলে, সঙ্গে অবশ্যই নেহা থাকলে ভালো হয়। ঈশা ফিহা জোড়াজোড়িতে সবার অগোচরেই তিনি অনুমতি দিলেন ওদেরকে যাওয়ার জন্য। রিজভির কথাটা গোপন করেই মেলায় যাওয়ার বায়না ধরল ফিহা। অনেকক্ষণ জোর করার পরে নেহা যেতে রাজি হলো, সঙ্গে রোজাকেও তৈরি হতে বলল। আদ্রি সারাদিন বাড়িতেই ছিল। ঘুম থেকে উঠে লিভিং রুমে আসতেই বাড়ির মেয়েদেরকে একা একা সেজেগুজে বেরোতে দেখে আপনা আপনি ভ্রু কুচকে এলো তার। চোয়াল জোড়া শক্ত করে পেছন থেকে ডেকে উঠল সে। পরিটরি সেজে কোথায় যাওয়া হচ্ছে তোদের? চৌকাট পেরোতে গিয়েই আদৃশের প্রশ্ন শুনে থেমে গেল ফিহা। হতাশে পেছনে ফিরে মিথ্যে বলার চেষ্টা করল। আসলে মেলা যাচ্ছিলাম, নেহাপুর বিয়ে হলে সবাই একসাথে তো আর যেতে পারবো না, তাই আর কি। আদৃশ কুটিল চোখে তাকালো। তোরা 4 জন, আর কে যাবে? ঈশা বিরস কণ্ঠে বলল। আমরাই। নেহা এবার বলে উঠল। উচ্চ ভাইয়াকে বলেছিলাম, কিন্তু ও বাবার সাথে বাজার করতে গেছে। এই ভিড়ভাট্টায় এতগুলো মেয়ে নিয়ে যাওয়াটা রিস্ক। আমি বলি কি, তুমি চলো না আমাদের সাথে। সম্পূর্ণ কথাটা শেষ করার আগেই পাশ থেকে নেহার হাত চেপে ধরল রোজা। আদৃশ কেন যাবে? ও গেলে সারাক্ষণ পিঞ্চ করে কথা বলবে। ওর তীক্ষ্ণ দৃষ্টির সামনে থাকতে চায় না রোজা। নিজের স্বভাব বিরুদ্ধ হয়ে এতবার সরি বলার পরেও যখন লোকটা রাগ কমলো না, তাহলে আর কিছুই করবে না সে। আগের মতোই থাকার চেষ্টা করবে রোজা।
নেহার কথাটা বিবেচনায় এনেই আদৃশ গম্ভীর গলায় বলল, ওয়েট, চেঞ্জ করে আসছি। বাহ, এত অল্পতেই রাজি হয়ে গেল লোকটা। বেশিক্ষণ সারতেও হলো না। বোনদের নিয়ে যেন তার কত চিন্তা। চিন্তা করতে করতে শুকিয়ে যেন কাঠ হয়ে যাচ্ছে। আহারে। বিভৎস কিছু কথাবার্তা মনে মনে আউড়িয়ে রোজা মুখ কালো করে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছে ও না গেলেই ভালো। মেলায় গিয়ে কোনোরূপ আনন্দই করা যাবে না, শুধু আদৃশ্যের তীক্ষ্ণ দৃষ্টি আর গুরুগম্ভীর ভাবসাবের জন্য। পরন্ত বিকেলে রক্তিম আকাশ লালচে, আকাশের বুকে উড়ে বেড়াচ্ছে নিরে ফেরা পাখির দল। ক্লান্ত শ্লান্ত শহরের বুক জুড়ে ব্যস্ত ভাব, পথ ধুলোর উড়াউড়ি, মানুষ কিচকিচ করছে। ভিড়ভাট্টায় পা ফেলাও যেন দায়। টিকিট নিয়ে মেলার গেটে ঢুকতেই রিজভিকে দাঁড়িয়ে থাকতে দেখলো সবাই। অফিস থেকে এসেছে যে ওর ক্লান্ত মুখ দেখেই বোঝা যাচ্ছে। নেহা ভীষণ অবাক। রিজভি ওদেরকে দেখতে পেয়েই এগিয়ে এলো, কিন্তু আদৃশকে দেখেই চুপসে গেল সঙ্গে সঙ্গে। বোকা বোকা গলায় বলল, আসলে একজনের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আপনারা এখানে? আদৃশ ফুরফুরে মেজাজে বলল, এই এলাম আর কি। ভালোই হলো, নেহার সাথে কিছুটা সময় থেকে যাও। হ্যাঁ জি। নেহা রোজার হাত চেপে ধরে রাগে কিরমির করছিল। ফিয়াকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল যেন। ফিয়া বিশ্বজয়ের হাসি দিয়ে বলল, নিয়ে যান ভাইয়া আপনার হবু বউকে নিয়ে, ওদিক ওদিক ঘুরে আসুন। আদৃশের সামনে কিছু বলার সুযোগ পেল না নেহা। রিজভি অসহায়ের মতো ওর দিকে হাত বাড়িয়ে দিল। অগত্যা ওর সঙ্গে নেহাকে যেতেই হলো। ওরা যেতেই ফিহা ঈশাকে নিয়ে মেলার ভেতরে ঢুকে গেল। রোজাকে সঙ্গে যেতে বললই না। এটা করার আরেকটা কারণ আছে। ফিহা জানে আদৃশ রোজাকে এখনো কতটা চায়। রাগ বিভেদ যতই করুক না কেন, অভিমানের পাহাড় ভেঙে গেলে আদৃশ ঠিকই রোজাকে চাইবে। ছাড়া রোজাও যে ইতিমধ্যে আদৃশকে পছন্দ করে সেটাও তো স্বীকারই করেছে। মেলায় এসে দুজনকে স্পেস দেওয়ার এই সুযোগটাও কাজে লাগাতে চাইলো। সেজন্য ঈশাকে নিয়ে এক প্রকার কেটে পড়লো ওখান থেকে। ওরা চলে যাওয়ার পর রোজা অবাক হয়ে দেখলো আদৃশ ছাড়া ওর পাশে আর কেউ নেই। বুক টিপটিপ করতে লাগলো ওর। লোকটা আবার ওকে ফেলে চলে যাবে নাকি? তাহলে মেলার ভিড়ও তো হারিয়ে যাবে। ও গড, কেন যে এসেছিল? জানতই তো যতই উৎফুল্ল হয়ে মেলায় এসেছে, আদৃশ নামক ব্যাটা থাকলে সব আনন্দ মাটি হয়ে যাবে। আদৃশ অপলক দৃষ্টি বিনিময়ে দেখলো ওকে। রোজা হতভম্ব ভাবটা মুহূর্তেই বেড়ে দ্বিগুণ হয়ে গেল। ঠোঁটের কোণে ফিলচে হাসি এঁটে আদৃশ রোজাকে বলল, রোবটের মতো দাঁড়িয়ে না থেকে আমার সাথে আসো। বুকের ভেতর দক্ষিণে হাওয়া বয়ে গেল যেন। বন্ধ হাওয়ায় এক গাছে চুল উড়ে বারবার ওর মুখের সামনে পড়েছে। রোজা কাঁপতে থাকার দরুন ঠিক করে না পারছে চুলগুলো কানের পেছনে গুজে দিতে, আর না পারছে ক্লিপে আটকাতে। বিরক্তিতে ওর মুখ তেতো হয়ে আছে। কোন দুঃখে ও হিজাব ছাড়া এখানে এলো। মেজাজ বিগড়ে 96 হয়ে যাচ্ছে ওর। তার উপর আদৃশের তুমি করে বলা দেখে গায়ের কাঁপুনিটাও যেন থামতে চাইছে না। আশ্চর্য, এভাবে কাঁপছো কেন? রোজা কাঁপতে কাঁপতেই বলল, আমি বাসায় যেতে চাই। এখানে আর এক মুহূর্ত থাকলে আমি মরে যাব। আদৃশ কপালে ভাঁজ ফেলে ওর ডান হাত ধরে ভিড় ঠেলে সামনে এগুতে এগুতেই জিজ্ঞেস করলো, তুমি করে বলছি কারণ তুমি আমার বয়সে ছোট। অন্য কোনো কারণ ভেবে নেওয়ার প্রয়োজন নেই মিস রোজানু। আদৃশ আগের মতো নেই, পাল্টে গেছে। আচমকা রোজার কাঁপুনি থেমে গেল। হতভম্ব দৃষ্টিতে আদৃশের মুখের দিকে চেয়ে রইল। তারপর শক্ত কণ্ঠে বলল, প্রথম অনুভূতি বিনিময় করেছেন আপনি, প্রথম ভালোবাসার কথাটা ব্যক্ত করেছেন আপনি। হুট করে এত ভালোবাসা দেখিয়ে যখন সামান্য ভুল বোঝাবুঝিতে সম্পর্কে তিক্ততা চলে আসে বা মন পরিবর্তন হয়, তখন সেটা আর যাই হোক আমার মতে ভালোবাসা নয়। আপনি কোনো দিন রোজানুকে ভালোই বাসেননি মিস্টার আদৃশ। আপনি আগের আদৃশ নেই, পাল্টে গেছেন অনেকটাই। তবে রোজানু ঠিক আগের মতোই আছে। ভালোবাসার সংজ্ঞাটা ওর কাছে বেশ পরিষ্কার। রোজানু কখনো পাল্টাবে না। রোজানু হুটহাট কারোর প্রেমে পড়তেও জানে না। এ বিষয়টা যদি মাথায় রাখেন তাহলে খুবই ভালো হবে ভাইয়া। প্রেয়সীর মুখ থেকে ভাইয়া শব্দটা যেন পাথরের চেয়েও ভারী মনে হয়। আদৌ সেটা কোনো প্রেয়সী জানে? আদৃশ রোজার হাতে ছেড়ে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পাশেই একটা মাটির তৈরি জিনিসপত্র, ফুলদানি আর কাচের শোপিসের দোকান ছিল। রগরগে রাগটা মাথায় চড়ে বসতে আদৃশ আছাড় দিয়ে দুটো বড় ফুলদানি আর কাচের আয়না ভেঙে তছনছ করে ফেললো। দোকানি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে চিৎকার করে উঠল। আদৃশের অদ্ভুত কাণ্ড দেখে রোজা পিটপিট হেসে সেখান থেকে চলে এলো। এসেছিল না রোজাকে কথা শোনাতে? পারল কই? আদৃশ পাল্টাতে পারে, রোজানু কখনো নয়।
আজ নেহার গায়ে হলুদ। বাড়ি ভর্তি নিমন্ত্রিত অতিথিদের মধ্যে বিয়ের আমেজ ভাবটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। ওই হুল্লোড়ের মধ্য দিয়েই বাড়ির সামনের লনে প্যান্ডেলের মধ্যে আয়োজন করা হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। রিজবিদের বাড়ি থেকে হলুদের তত্ত্ব এসেছে, সেই সাথে এসেছে নানা প্রকারের মিষ্টান্ন এবং উপহার। এইসব নিয়ে সবাই হুড়োহুড়ি করছে। দোতলায় নেহার ঘরে ওকে সাজানো হচ্ছে হলুদ শাড়ি আর সতেজ ফুল দিয়ে। হালকা সাজে বেশ সুন্দর দেখাচ্ছিল ওকে। অন্যান্য মেয়েরা এবং ঈশা ফিহাও শাড়ি পরেছে। রোজা সাজগোজ তেমন পছন্দ করে না বলে শাড়ি পরতে চায়নি। এইসবে ওর অনীহা দেখে ফিহা একটু রেগেই বকাঝকা শুরু করে দেয়। অজ্ঞতা মনমরা হয়ে বসে থাকে রোজা। সুহানা শেখ এসে নতুন একটা শাড়ি ধরিয়ে দিলেন রোজার হাতে। ও খানিকটা অবাকই হয়ে সুহানা শেখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা কি আন্টি? সুহানা শেখ হেসে বললেন, শাড়ি তোমার জন্য নিয়ে এসেছি। রোজা হাসার চেষ্টা করে বলল, কিন্তু আমি তো শাড়ি পরি না আন্টি, আপনি ওটা নিয়ে যান। পরো না তো কি হয়েছে, আজ পরবে। শাড়ি আমি নিয়ে যাবো মানে? এটা তো তোমার জন্য আনা হয়েছে, তোমার শাড়ি। রোজা খানিকটা অবাক হলো। ওর শাড়ি কে এনেছে? নিশ্চয়ই নেহা বা নিশিতা এনেছেন। ওরা ছাড়া আর কেই বা আনবে? প্রশ্নটা মনে চেপে রেখেই ও বলল, না আন্টি, আমি শাড়ি পরবো না। সুহানা শেখ হালকা কেসে তারপর বললেন, সবাই তো পরেছে, তুমি কেন পরবে না? রোজা নিচু স্বরে বলল, শাড়ি পরলেও সামলাতে পারবো না, এর চেয়ে এই চুড়িদারটাই ভালো। চুড়িদার তো সবসময় পরো, বিশেষ কোনো উপলক্ষ ছাড়া শাড়ি টাড়ি তো বাড়ির মেয়েদের পরা হয় না। দেখো আজ সবাই শাড়ি পরবে, তুমি যদি একা চুড়িদার পরো তাহলে অনেক বেমানান লাগবে। আজকের জন্য অন্তত কয়েক ঘন্টার জন্য পরো তো। মেয়ে কতটা আপসেট হবে ভেবে দেখেছো? সুহানা শেখের যুক্তিযুক্ত কথাবার্তা শুনে রোজা হতাশ হলো। মা টাইপের মহিলারা বেশ ভালো ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে। এখন যদি সে সুহানা শেখের মুখের উপর না করে দেয় তাহলে রোজাকে তিনি বেশ বেয়াদব ভাববেন। মুখে না বললেও তার অভিব্যক্তিতেই সেটা ফুটে উঠবে বলে বোধ হচ্ছে রোজার। অপতা শাড়ি পরতে রাজি হলো রোজা। সুহানা শেখ ওর গালে হাত রেখে মিষ্টি করে হেসে তারপর নিচতলায় চলে গেলেন। ওইদিকে রোজা শাড়িটার ভাঁজ খুলে দেখলো এটা একদম নতুন শাড়ি, আর ফিহার ঈশার শাড়ি থেকে বেশ আলাদা। নতুন করে সুতরণ কারুকাজ তোলা আর বেশ দামি। মুগ্ধ দৃষ্টিতে হলদে লাল শাড়িটা অবলোকন করলো অনেকক্ষণ। এত সুন্দর শাড়ি দেখে ওর মনে বেশ ইচ্ছে জাগলো এইটা পরার, কিন্তু শাড়িটা ওকে কে পরিয়ে দিবে? নেহা পারবে না, ফিহা। ততদিনে অবশ্য রোজার উপর থেকে ফিহার একটা একটু কমেছে, কিন্তু যদি বকাঝকা দেয় বিরক্তিসূচক একটা শব্দ করেই বসা থেকে উঠে দাঁড়ালো রোজা। ড্রেসিং টেবিলের সামনে ঈশার চোখে লাইনার লাগানোতে ব্যস্ত ফিহার কাছে গিয়ে দাঁড়ালো। হাতের কাজটা শেষ করে ঈশাকে চোখ খুলতে বারণ করে ফিহা কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ডান পাশে ঘাড় ঘোরাতেই রোজাকে চুপ করে থাকতে দেখে ভ্রু দুটো উঁচু করে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, বরাবর এভাবে দাঁড়িয়ে আছিস কেন? রোজা বিরস মুখে বলল, শাড়িটা পরিয়ে নাও না আপু। ফিহা খানিকটা হতবাক কণ্ঠেই বলল, এক্ষুনি তো বলছিলে পড়বি না, 2 সেকেন্ডে মন পাল্টে গেল। বাহ, সেদিন তো ফোনে বললি ভাইয়াকে মিস করিস, বাড়ি আসার পর তো দেখলাম তুই ভাইয়াকে ইগনোর করিস। তোর তো একটা মন, এটাকে কয়বার পাল্টাস? রোজা শান্ত স্বরে বলে, আমার মন আগের মতোই আছে, শুধু নতুন কিছু যোগ হয়েছে সেখানে। আর সত্যি বলতে তোমার ভাইয়াকে আমি আগে ইগনোর করতাম, কিন্তু এবার যথেষ্ট পরিমাণে ভালো ব্যবহার করার চেষ্টা করেছি। তোমার ভাই যদি আমার সাথে সারাক্ষণ হম্বি তম্বি করতে থাকে, মেজাজ দেখায়, সেটা ওনার সমস্যা, আমার না। আদৃশের বিরুদ্ধে কোনো নৈতিবাচক কথা শোনার অভ্যাস নেই ফিহার। রোজা এসব বলতে ওর মুখটা পাংশুটে বর্ণ ধারণ করলো। অতিরিক্ত বাক্য ব্যয় না করে চুপচাপ রোজাকে শাড়িটা পরিয়ে হালকা সাজিয়ে দিল। অজানা কারণে বারবার লজ্জা লাগছিল রোজার। সবাইকে সাজগোজ করানো শেষে ফিহাও তৈরি হয়ে নিল। নেহা বিরক্তি নিয়ে বসে আছে, ঘুমে ওর 2 চোখ বুজে আসছে। রাত 9টায় এতটা ঘুম ওর কখনো পায়নি। বিয়ের কোণে বলেই কি ঘুম ওকে এভাবে ক্রাশ করছে নাকি কিনা কে জানে। এরপর সুহানা শেখ, মিতালি, নিশিতা আর রোজার মা ঘরে এলেন। বাড়ির মেয়েদের এক একজনকে মিষ্টি দেখাচ্ছিল বলে সবাই খুব প্রশংসাও করলো।
সেই প্রশংসা শুনে রোজার গা হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো। সাজগোজ করে জীবনে প্রথমও এমন লজ্জা পাচ্ছে। সবাই যখন মেহাকে নিয়ে প্যান্ডেলের উদ্দেশ্যে বেরিয়ে গেল, রোজা থমথমে মেরে ওখানেই বসেছিল, কিছুতেই বেরোতে পারছে না ঘর থেকে। ওইদিকে প্যান্ডেলে সবাইকে দেখতে পেলেও আদৃশের চঞ্চল দৃষ্টি জোড়া একটা মানুষকে খুঁজে চলেছে, সে হলো রোজা। কিন্তু কোথাও ওকে না দেখে রাগটা তরতর করে বেড়ে গেল ওর। সোহানা শেখের দিকে এগিয়ে গিয়ে অনেকটা নিচু স্বরে জিজ্ঞেস করলো, আমার হ্যাপিনেস কোথায় ফুপি? সোহানা শেখ ঠোঁট টিপে হাসলেন। এই ছেলে সরাসরি যেভাবে কথাবার্তা বলে, লাজ লজ্জা কিছু আছে বলে মনে হয় না তার। তারপর হাসি থামিয়ে বগ্র কণ্ঠে বলল, হ্যাপিনেসটা আবার কে রে? আদৃশের কপাল কুঁচকে এলো, রুক্ষ স্বরে বলল, একদম মজা করবে না ফুপি। তুমি কিন্তু নিজে সকালে এসে আমাকে বলে গেছো আমি যাতে অহংকারী, রোজার উপর রাগ টাগ না রাখি। এটাও বলেছো আমি যাতে আগের মতোই ওর সাথে ব্যবহার করি, ভালোবাসি। তুমি এটাও বলেছো আমি একমাত্র রোজাকে পেলেই হ্যাপি হব, ও আমার হ্যাপিনেসের একমাত্র কারণ। আর শেষে বলেছো ওকে ইমপ্রেস করানোর জন্য আমাকে একটু পরিবর্তন হতে হবে, নয়তো। সোহানা শেখ মুখে কাঠিন্য ভাব এনে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলেন, নয়তো কি রে বাপ? আদৃশ গম্ভীর কণ্ঠে বলল, নয়তো আমার হ্যাপিনেসকে অন্য কেউ নিজের করে নেবে। আর বিয়ে বাড়ির মহিলারা নাকি একটু ছোক ছোক ধরনের হয়, তাদের বিয়ের বয়সী ছেলে পেলে থাকলে তারা নাকি মেয়ে পছন্দ করে নিয়ে যায়। আর অহংকারী রোজাটার মনটা কঠিন হলে কি হবে, রূপে গুণে 100-তে 100, শেষে না কোনো ছোকছোকানি মহিলা তাকে পুত্রবধূ হিসেবে পছন্দ করে ফেলে। এটা কিছুতেই হতে দেওয়া। সোহানা শেখ হাসবেন না কাঁদবেন কিছুই বুঝতে পারলো না। গতদিনও যে ছেলে রোজাকে দেখলেই নাক সিটকানো ভাব করত, মুখ কালো করে ইগো দেখানোর চেষ্টা করত, সে তার একটু পরামর্শ শুনেই রোজার জন্য এতটা উদ্বিগ হয়ে পড়বে ভাবেনি। যাক, সকালে বোঝানোটা তাহলে কাজে লেগেছে। সোহানা শেখ স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তার জন্য যেসব ঝগড়াঝাড়ি ঝামেলা ভুল বোঝাবুঝি হয়েছিল সবটাই ঠিকঠাক হয়ে যাওয়ার বুকে চাপা দিয়ে রাখা পাথরটা যেন আপনা আপনি সরে গেল। তিনি আদৃশের গালে হাত রেখে বললেন, তোর হ্যাপিনেস লজ্জায় লাল নীল সবুজ হয়ে ঘরে বসে আছি। আদৃশ একটু হতাশ গলায় জিজ্ঞেস করলো, না, সে কি আমার দেওয়া শাড়িটা পরেনি? সোহানা শেখ মৃদু হেসে বললেন, কি জানি, আমি অতটা খেয়াল করিনি, তুই দেখে নিস। আদৃশ ফুপুর হাত ধরে কপালে ভাঁজ ফেলে বলল, আমাকে দেখতে কেমন লাগছে? রোজা ইমপ্রেস হবে তো? সোহানা শেখ মজা নেওয়ার জন্য বললেন, 28 বছরের বুড়ো প্রেমিক জানতে চাইছে তাকে দেখে তার 22 বছরের প্রেমিকা ইমপ্রেস হবে কিনা। আচ্ছা তুই বলতো, রোজা কি বাহ্যিক সৌন্দর্য দেখে কাউকে পছন্দ করে? আমার কিন্তু সেটা মনে হয় না। নয়তো তোর মতো সুদর্শন যুবকের প্রেমে অনেক আগে সাড়া দিত মেয়েটা। তোর উচিত নিজের মনে সৌন্দর্য দিয়ে ওকে ইমপ্রেস করা, এটাই ভালোবাসার প্রধান উপাদান। এসব বলে সোহানা শেখ চলে গেলেন। আদৃশ আনমনা হয়ে ফুপুর কথাগুলোর মানে ভাবতে ভাবতে সামনে তাকাতেই রোজাকে দেখতে পায়। ওর পা সেখানেই আটকে যায়, এক দৃষ্টিতে হা করে তাকিয়ে থাকে। রোজা ওকে এই অবস্থায় দেখতে পেয়েও ভ্রুক্ষেপ করলো না। পাশ কাটিয়ে যাওয়ার সময় বলে উঠল, নির্লজ্জের মতো তাকিয়ে না থেকে পাঞ্জাবির বোতাম দুটো লাগান, দেখতে জোকারের মতো লাগছে। আদৃশ ঘর থেকে বেরিয়ে আসে, চোয়াল শক্ত করে বোতাম লাগিয়ে ফোঁস ফোঁস করতে থাকে। রোজাকে ইমপ্রেস করানোর জন্যই আজ একটু স্পেশাল করে সেজেছে। আর সেই রোজাই কিনা বলল ওকে জোকারের মতো লাগছে। এইসব কি মানা যায়? এত তিক্ত কথা এই মেয়ের মুখ থেকে বেরোয় কিভাবে? জন্মের পর কেউ ওকে মধু দেয়নি? মধুর কথা মনে পড়তেই আদৃশের মুখ থেকে মেদুর ছায়াটা সরে গেল। ঠোঁটে এক টুকরো মুচকি হাসি ফুটিয়ে আন মনে বলল, মধু তো আছে, অহংকারী মেয়েটার ঠোঁটে আছে, মুখের বুলিতেই আছে। ইতিমধ্যে হলুদের অনুষ্ঠান শুরু করা হয়েছে। বোনের হলুদের অনুষ্ঠানে উৎস তার গ্যাংয়ের সকলকে নিমন্ত্রণ করেছে। এই 4-5 দিন সব কাজেই ওর সাহায্য করেছে। প্রায় সব কাজেই ওরা যেমন পারদর্শিতা প্রমাণ রাখে, তেমনি মেয়েদের বিয়েরও ওরা যথেষ্ট সহনশীল। ইমাদ, আসফি, রেইন, উৎসব সবাই তদারকিতে করছিল মেহমানদের। তখনই রোজাকে একপাশে চুপচাপ বসে থাকতে দেখে ইমাদ হাতের ডিএসএলআরটা নিয়ে রোজাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমাকে তো বেশ সুন্দর দেখাচ্ছে রোজা, চলো তোমার কয়েকটা ছবি নিয়ে নেই, পরে আর সময় পাবো না, নাও ফাস্ট। রোজা বলল, না ইমাদ ভাইয়া, এখন ছবি তুলবো না। ইমাদ বগ্র কণ্ঠে বলল,
বোনের বিয়েতে ছবি তুলবে না? এ কেমন কথা? তোমাকে কত সুন্দর দেখাচ্ছে জানো? এটা স্মৃতি হিসেবে রাখতে একটা হলেও ছবি তোমাকে তুলতেই হবে। ওর জোড়াজোড়িতে রোজা রাজি হলো ছবি তুলতে। উৎসের বন্ধুদের সবাইকে রোজা চেনে সেই রেস্টুরেন্টের ঘটনার পর থেকে। এই কয়েকদিন ওদের সাথে বেশ ভালোই আলাপচারিতা হয়েছে রোজার। ইমাদ রোজাকে কয়েকটা ছবি তুলে দিল। রোজা হাসি মুখে, ধন্যবাদ ভাইয়া, আমার মোবাইলে ছবিগুলো সেন্ড করে দেবেন। কথাটা বলেই আবার আগের জায়গায় বসে পড়ল। পাশের একটা চেয়ারে বসে ইমাদ ক্যামেরায় ছবিগুলো রোজাকে দেখাতে লাগলো। আর পুরো ব্যাপারটা চাক্ষুষ প্রত্যক্ষদর্শী ছিল আদ্রিস। চোখের সামনে ইমাদের সাথে রোজাকে দেখে রাগে ওর মাথায় গন্ডগোল লেগে গেল। প্রায় মিনিট খানেক পরে ইমাদ যখন উঠে গেল তখন আদ্রিস ওর পিছু পিছু নিল। ফাঁকা একটা জায়গা দেখে ইমাদকে ডেকে নিয়ে বলল, তুই রোজার থেকে দূরে থাকবি, একদম 100 হাত দূরে থাকবি। উৎসের কাছ থেকে আদ্রিসের ব্যাপারটা জেনেছে ইমাদ, কিন্তু সরাসরি এরকম হুমকিপূর্ণ বার্তা শুনে সে একটা হাসি দিয়ে বলল, আরে ভাই এত রাগও কেন? কয়টা ছবি তো তুলে দিলাম। আদ্রিস রাগে স্বরে বলল। তোর বউয়ের ছবি যদি অন্য কেউ তুলে দেয় তোর কেমন লাগবে? ইমাদ ঠোঁট উল্টে গাল ফুলিয়ে বলল, জ্বলে যাবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। যদিও আমি এখনোই বিয়ে করিনি, তবুও তোমার মুখ থেকে আমার ভবিষ্যৎ বউ সম্পর্কে এসব শুনে এক্ষুনি অন্য কেউটাকে জবাই করতে ইচ্ছে করছে। আদ্রিস বলল, তাহলে ভাব আমার কেমন লাগছে। ভাই তুমি তো এখনো রোজাকে বিয়ে করো নাই, তাহলে কেমনে কি? আদ্রিস জ্বলন্ত গলায় বলল। তোকে কেমনে কি বোঝানোর জন্য এখন কি আমায় বিয়ে করতে হবে? ইমাদ জিভ কেটে বলল, দূর, সেটা বলি নেই। আচ্ছা সরি ভাই, রোজার থেকে সবসময় 10 হাত দূরে থাকবো। আদ্রিস থমকে উঠল। রোজা? কি রোজা? ভাবি ডাকবি ওকে। আর কি ছবি তুলেছিস আমাকে এক্ষুনি পাঠাবি। ইমাদ মাথা নাড়িয়ে সায় জানিয়ে বলল। তুমি তো ওর উপর রেগেছিলে তাহলে? আদ্রিস বিরক্তি নিয়ে বলল। এখন এটাও তোকে বোঝাতে হবে ডাফার। ইমাদ তড়িঘড়ি করে বলল। না ভাই, আমি যাই। আদ্রিস ওর যাওয়ার পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, শোন ইমাদ, তুই ওর দিকে চোখ তুলেও তাকাবি না। এত এত লোকজনের মধ্যে আদ্রিস বিরক্ত হয়ে যাচ্ছে। মিমকে সাথে নিয়ে রোজার ঠিক পেছনের চেয়ারে বসেছিল সে। হঠাৎ করে রোজা একটু নড়ে বসলো, ফলে পিঠের উপর থেকে শাড়িটা কিছু সরে যায়। আচমকা রোজার ফর্সা কোমরে ওর চোখ পড়ে যায়। নিষিদ্ধ স্থানে দৃষ্টি নিবদ্ধ হতেই ওর শ্বাস আটকে যায়। পাশে বসা একটা ছোট্ট মিমি মিটমিট করে হেসে উঠতেই আদ্রিসের হুঁশ ফিরল। মিমি আদ্রিসের গাল ধরে পড়ল। তুমি রোজাপি পিঠের দিকে তাকিয়ে আছো কেন আদ্র ভাইয়া? আদ্রিস বোকা বোকা দৃষ্টিতে মিমির দিকেই তাকাতেই মিমি ফিক করে হেসে উঠল। রোজাপি পিঠ খুব সুন্দর তাই না? মিমি কথাটা একটু জোরেই বলেছিল, ফলে সম্পূর্ণ কথাটা রোজার কানে গেল। সঙ্গে সঙ্গে ও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে আদ্রিস মিমকে দেখে জিজ্ঞেস করল,